নমস্কার বন্ধুরা, আমি তৃষিতা। আজ তোমাদের শোনাবো আমাদের সবার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেকগুলি ছোট গল্পের মধ্যে একটি ছোট গল্প, যার নাম ছায়া দর্শন। উঁচু পাহাড়ের শিখরের কাছে অনেকখানি অংশ প্রায় সমতল। সেখানেই গড়ে উঠেছে একটি ক্ষুদ্র নগর, নাম হিলা। এ নগরটি বড়ই মনোহর। বড় বড় সব বৃক্ষরাজি ফুলে ফলে সজ্জিত। তীর তীর করে বয়ে চলেছে একাধিক গিরিঝর্ণা। এখানকার অধিবাসীদের বাড়িগুলি ছোট ছোট, সবই গাছপালার আড়ালে ঢাকা। একটু উন্মুক্ত স্থানে দাঁড়ালে দেখা যায় দিগন্ত ঢেউয়ের পর ঢেউয়ের মতন পর্বতের সারি। অভিযাত্রী জুয়ান জ্যাং এই হিলাতে কাটাবেন 3 দিন। তাঁর পরিশ্রান্ত শরীর একেবারে জুড়িয়ে গেল। আরও কয়েকদিন বিশ্রাম নিতে শরীর চায়। এখানকার অধিবাসীরা প্রায় সকলেই চীনযাত্রী বৌদ্ধ। তারাও জুয়ান জ্যাংকে এখানেই অন্তত বর্ষাকালটা থেকে যাবার জন্য অনুরোধ জানিয়েছে বারবার। কিন্তু অভিযাত্রীকে তো থাকলে চলে না, তাকে পৌঁছতেই হবে গন্তব্যে। অলক্ষ্যে ঘনায়মান মেঘের দিকে তার দৃষ্টি চলে যায় বারবার। এই অঞ্চলের বর্ষা অতি সাংঘাতিক। একবার বর্ষণ শুরু হলে অবিরাম হতেই থাকে দিনের পর দিন, প্রবল ধারে। এই বর্ষা শুরু হবার আগেই সামনের দুর্গম গিরিসংকট পার হয়ে যেতে হবে তাকে। সে পথ অতিক্রম করতেই অন্তত 7 দিন লেগে যাবে। সকালবেলা যাত্রা শুরু হলো। পাহাড়ি ঢালু পথ দিয়ে সদলবলে নামতে লাগলেন শ্রমণ জুয়ান জ্যাং। আপাতত তিনি নিজস্ব ঘোড়ার পাশাপাশি হেঁটেই চলেছেন। পথের ধারে ধারে স্থানীয় কিছু মানুষ দাঁড়িয়ে অবনত মস্তকে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। তার সঙ্গে রয়েছে 7 জনের একটি দল। ঘোড়া ও খচ্চরের পিঠে প্রচুর রেশমের বস্ত্র, খাদ্য সম্ভার ও পানীয় জল ভর্তি পাত্র। আসার পথে কয়েকটি রাজ্যের রাজারা তাকে দিয়েছেন নানার উপহার। তার পাণ্ডিত্য ও ধর্মশাস্ত্র জ্ঞানের খ্যাতি ছড়িয়ে গেছে দিকে দিকে। অনেক প্রবৃত্ত জ্ঞানী ব্যক্তিও তাকে আচার্যের সম্মান দিয়ে মেনে নিয়েছেন। শ্রমণ জুয়ান জ্যাংয়ের কিন্তু বয়স বেশি নয়, 30-এর কাছাকাছি হবে। বেশ সবল মজবুত শরীর। প্রায় 3 বছর আগে চীনের চ্যাঙান অঞ্চল থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন একা। শুধু একা নয়, পলাতক। কৈশোর বয়স থেকেই তার প্রতিভার স্ফোরণ হয়েছিল। তার পিতা ছিলেন কনফুসিয়াসের অনুগামী, কিন্তু জুয়ান অল্প বয়স থেকেই ঝুঁকে পড়েন বৌদ্ধ ধর্মের দিকে। শাস্ত্রপাঠের সময় তার স্মৃতিশক্তি দেখে সকলেই চমৎকৃত হতেন। 20-22 বছর বয়সের মধ্যেই তার অধ্যয়নের উপযোগী গ্রন্থ বিশেষ বাকি ছিল না। এই সময় তার উপলব্ধি হয় যে যেসব বৌদ্ধশাস্ত্র বিভিন্ন সময় চীনা ভাষায় অনুদিত হয়েছে, সেগুলির মধ্যে অনেক গরমিল ও ভুল আছে। ভুল শিক্ষাদান হচ্ছে অনেক মঠে। প্রকৃত জ্ঞান আহরণের জন্য এই ধর্মের যে জন্মস্থান, সেখানে একবার যেতে পারলে ভালো হয়। বিভিন্ন প্রাচীন ব্যক্তিদের মুখে তিনি শুনলেন যে ভারতের নালন্দা নামে বিশ্ববিদ্যালয়ে এই ধর্মের শ্রেষ্ঠ শিক্ষাদান হয়, যদিও তার কেউ নালন্দা স্বচক্ষে দেখেনি। তখনই জুয়ান ঠিক করেন তাকে একবার নালন্দা যেতেই হবে। এই সংকল্প প্রকাশ করা মাত্র তার অভিভাবক আত্মীয় স্বজন ঘোর আপত্তি জানাতে লাগলেন। নালন্দা এই নামটি কল্পনা করতেই ভালো লাগে, কারণ সে যে প্রায় স্বর্গের মতোই দূরে। সুদীর্ঘ বিপদসংকুল পথ, অনেকের সেই যাত্রাপথেই মৃত্যু হয়। পার হতে হবে ভয়ঙ্কর তাকালো মাকান মরুভূমি, আবার পাহাড়ের পর পাহাড়, হিমবাহ, দিনের পর দিন জনুষ্যের দেখা পাওয়া যাবে না। এসব যতই শোনেন ততই তার ভ্রমণ বাসনা দৃঢ় হয়। তাকে যেতেই হবে। দিনের পর দিন অতৃপ্ত জ্ঞান তৃষ্ণা নিয়ে বেঁচে থাকার চেয়ে দুর্গম পথে মৃত্যুর ঝুঁকি নেওয়াই কাম্য। নিজেকে তিনি প্রস্তুত করতে লাগলেন।
নিজে নিজে শিক্ষা করলেন সংস্কৃত ভাষা। এই ভাষা না জানলে ব্রাহ্মণ্য দেশে কারো সঙ্গে যোগাযোগ করা যাবে না। ভাষা শিক্ষার একটা সহজাত প্রতিভা আছে তার। এক ভাষার সঙ্গে অন্য ভাষার কিভাবে তফাৎ হয় তা বুঝে নিতে পারেন বলে এক রাজ্য থেকে অন্য রাজ্যের পৃথক ভাষা অল্প দিনেই আয়ত্ত করে নিতে তার অসুবিধে হয় না। সঙ্গী সাথী তো পাওয়াই যাবে না, তার চেয়েও বড় বাধা সম্রাটের ঘোষণা। সম্প্রতি রাজবংশের বদলি হয়েছে। নতুন সম্রাট আদেশ দিয়েছেন যে কোনো নাগরিক এখন দেশের বাইরে যেতে পারবে না, বিশেষত পশ্চিম দেশে যাওয়া একেবারে নিষিদ্ধ। জুয়ান জ্যাং বিশেষ অনুমতির জন্য দুবার আবেদন জানালেন সরকারি দফতরে। দুবারই তার আবেদন প্রত্যাখ্যাত হলো। তখন তিনি অবৈধভাবেই গোপনে যাত্রা শুরু করেন। একদিন পথ তো একটাই, সেই পথে কিছু দূর অন্তর অন্তর রয়েছে সরকারের পর্যবেক্ষণ ঘাঁটি। সশস্ত্র পাহারাদাররা সেখানে সব সময় নজর রাখেন। জুয়ান জ্যাং দিনের বেলায় লুকিয়ে থাকেন, হাঁটতে শুরু করেন রাত্রির অন্ধকারে। প্রহরীরা ছাড়াও হিংস্র জীবজন্তুর ভয়ও আছে। সেসব এড়িয়ে গেলেও পানীয় জলের অভাবে থামতেই হয়। আর জলের ব্যবস্থা আছে শুধু প্রহরীদের ঘাঁটিতে। গভীর রাত্রিতে সামান্য তস্করের মতো এই অভিযাত্রীটি একটি ঘাঁটি থেকে তার পাত্রে জল ভরে নেন 3-4 দিন চলার মতো। একটা ঘাঁটিতে তিনি ধরা পড়ে গেলেন। ঝাঁকে ঝাঁকে তীর উড়ে এলো তার দিকে। আত্মসমর্পণ করতে বাধ্য হলেন জুয়ান জ্যাং। তাকে ধরে নিয়ে আসা হলো সেই ঘাঁটির অধিনায়কের কাছে। তিনি একটুক্ষণ জেরা করলেন এই বন্দীকে, তারপরই তাকে প্রণতি জানালেন। এই অধিনায়ক কিছুদিন আগেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তিনি জুয়ান জ্যাংয়ের শাস্ত্রজ্ঞানের খ্যাতির কথা জানেন। তিনি অকুতোভয় মানুষটির দৃঢ় সংকল্পের কথা শুনে তার উপর সরকারি নিয়মের বাধা আরোপ করলেন না, বরং তাকে বুঝিয়ে দিলেন সম্মুখের যাত্রাপথে কোথায় কোথায় বাধা পাবেন, কোন কোন ঘাঁটি সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে, আর কোন কোন ঘাঁটির সর্দারের কাছ থেকে তিনি সাহায্য পাবেন। সেরকম কয়েকজনের নামে চিঠি লিখে দিলেন তিনি এবং সঙ্গে দিলেন কয়েকটি পানীয় জল ভর্তি পাত্র, কিছু খাদ্যদ্রব্য এবং একজন পথদর্শক। জুয়ান জ্যাং একদিন স্বপ্ন দেখেছিলেন তিনি বহু পরিশ্রম ও কয়েকবার ব্যর্থতার পর সুমেরু পর্বতের শৃঙ্গে আরোহণ করেছেন। ঘুম ভাঙার পর তার মনে হয়েছিল সেই সুমেরু পর্বতই নালন্দা। সেখানে পৌঁছবার জন্য সব বাধাই তাকে জয় করতে হবে। চীন সাম্রাজ্যের সীমান্তে কাছে বেশ কয়েকটি ছোট ছোট রাজ্য। সেই রকম কোনো কোনো রাজারা তাকে খ্যাতির জন্য সাহায্য করেছেন। কেউ কেউ অবশ্য তেমন আগ্রহ দেখাননি, তবে বিশেষ বাধারও সৃষ্টি করেননি। সবচেয়ে বড় বাধা এসেছিল তুরফান রাজ্য থেকে। জুয়ান জ্যাংয়ের অভিযান প্রায় বাতিল হয়ে যাবার উপক্রম। সে দেশের রাজা ও রানী দারুণ অত্যাচার করেছিলেন তার ওপর। স্নেহের অত্যাচার, চোখের জলের দ্বন্দ্বযুদ্ধ। তরুণ সন্ন্যাসীর স্থান হলো রাজপ্রাসাদে। সেবার জন্য নিযুক্ত হলো কয়েকজন খোঁজা। রাজা রানী পরম ধার্মিক, যাতে চীনা এবং মহাজানী। রাজ্যে কিছু হিনজানিও রয়েছে। এই দুই পন্থীদের মধ্যে প্রায় রেষারেষি ও সংঘর্ষ হয়। রাজা কুরুওয়েন এক বিশাল ধর্মসভার আয়োজন করলেন। সেখানে এই নবাগত শ্রমণ বৌদ্ধশাস্ত্র বিষয়ে আলোচনা করলেন। প্রচুর জনসমাগম হলো। সকলে তো বটেই, এমনকি রাজার সভাপণ্ডিতরা পর্যন্ত মুগ্ধ। এইভাবে চলল কয়েকদিন। এত শ্রদ্ধা ও যত্ন জুয়ান জ্যাং আর কোথাও পাননি। রাজা ও রানী যেমন বিনীত, বেশিরভাগ মানুষই সেরকম ভক্তিনম্র। দিন 7 বাদে জুয়ান জ্যাং বললেন, রাজা, আমাকে এবার বিদায় দিন, আমাকে এবার এগিয়ে যেতে হবে। রাজা অবাক হয়ে বললেন, এখনই কি? আরও কিছুদিন থাকুন। কেটে গেল আরও 2 দিন।
জুয়ান জ্যাং আবার সেই প্রস্তাব তুলতেই রাজা প্রবলভাবে মাথা নেড়ে বললেন, না না, এখনই আপনার যাওয়া হবে না। কেন, আপনার এখানে কোনো অসুবিধে হচ্ছে? জুয়ান বললেন, অসুবিধের তো প্রশ্নই নেই, বরং এত আরামে কখনো থাকিনি, কিন্তু আমাকে যে যেতেই হবে। রাজা বললেন, কেন, আর অত কষ্ট করে যাবেন? আপনি এই রাজ্যেই থেকে যান, আপনি হবেন এখানকার আচার্য, আপনার জন্যই আমার রাজ্য গৌরবান্বিত হবে। ক্রমে দেশবাসীরা এবং সভার পণ্ডিতরাও একই অনুরোধ করতে লাগলেন বারবার। একদিন জুয়ান বিনীত কিন্তু দৃঢ়ভাবে বললেন, রাজা, আমি একটা সংকল্প নিয়ে বেরিয়েছি, আমাকে যে যেতেই হবে, ভাবছি আগামীকালই। রাজাও দৃঢ়ভাবে বললেন, আপনাকে আমি কিছুতেই ছাড়ব না, আমার কথা শুনুন, যদি পামির পর্বতমালা উল্টে যায় তবু আমার কথার ব্যত্যয় হবে না, আপনি কি করে যান আমি দেখব। জুয়ান পড়লেন মহা বিপদে। এত উপকারী রাজা, জোর জবরদস্তি করে যাওয়া যায় না, চুপি চুপি পালিয়ে যেতেও বিবেকে সায় দেয় না, কিন্তু এরকম একটি রাজ্যে সুখভোগ করার জন্য তো তিনি এই দুস্তর পথ পেরিয়ে আসেননি, তার স্বপ্ন পূরণ না করে থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই উভয় সংকটে তরুণ শ্রমণের দু চক্ষু দিয়ে নেমে এলো জলের ধারা। রাজা রানীও কাঁদতে শুরু করলেন। এরপর জুয়ান জ্যাং প্রয়োগবেশনে স্থির হয়ে রইলেন। খাদ্য পানীয় কিছুই গ্রহণ করেন না, নিদ্রাও ত্যাগ করলেন। দিনের পর দিন রাজা স্বয়ং তার মুখের সামনে ভোজ্যদ্রব্য সমেত পাত্র এনে ধরেন, তবু জুয়ান কিছুতেই মুখ খোলেন না। ক্রমশ তার শরীর শীর্ণ হয়ে এলো, শ্বাস প্রশ্বাস হয়ে এলো মৃদু। আচার্যের জীবন সংকট হতে পারে এমন করে ব্যাকুল হয়ে গেলেন রানী। শেষ পর্যন্ত রাজা এসে হাত জোর করে বললেন, ঠিক আছে, আপনার কথাই ঠিক থাকবে, আমি সকলের সামনে শপথ করছি আপনাকে আর বাধা দেব না, তবে আপনাকেও কথা দিতে হবে, আপনার স্বপ্ন সার্থক করার পর যখন এই পথেই ফিরবেন তখন আপনি এ রাজ্যে থাকবেন অন্তত 3 বছর। প্রচুর উপঢৌকন আর অন্য রাজাদের প্রতি সুপারিশপত্র লিখে দিলেন তিনি। কয়েকদিন পরই এক বিশাল সমাবেশে সংবর্ধনা জানাবার পর বিদায় জানানো হলো তাকে। সঙ্গে দেওয়া হলো কয়েকজন ভারবাহী অনুচর। এরপর পথে আরও অনেক রকম বাধাবিঘ্ন এসেছে, কিন্তু ভালোবাসার অত্যাচার আর সহ্য করতে হয়নি। ক্রমে ক্রমে নানা রাজ্য পেরিয়ে এগিয়ে চলল এই অভিযাত্রী দল। আবার তাকালো মাকান মরুভূমির এক পাশ দিয়ে গিয়ে কিছু পথ অতিক্রম করতে হলো তিয়েন শান পর্বতমালা, সেখানে অন্তত তুষার প্রদেশ। তারপর তাশখন্দ, আরও কয়েকদিনের পথের শেষে বামিয়ান রাজ্য। এই রাজ্যে রয়েছে অনেকগুলি বিহার, স্তূপ এবং 2 বিশাল বুদ্ধমূর্তি। বামিয়ানের মতো এত বড় বুদ্ধমূর্তি আর কোথাও দেখা যায়নি। এখানকার মানুষজন শুদ্ধশীল ও ভক্তিপরায়ণ। রাজাও জুয়ান জ্যাংকে সাদরে স্থান দিলেন রাজপ্রাসাদে। কপিলা রাজ্যে উপস্থিত হয়েই জুয়ান জ্যাং প্রথম অনুভব করলেন যে তিনি যেন তার অভীষ্ট পুণ্যভূমির মধ্যে এসে গেছেন। যদিও এখান থেকেও নালন্দার দূরত্ব অনেক, কিন্তু এই অঞ্চলের ভাষায় রয়েছে সংস্কৃতের গন্ধ। কিছু কিছু মানুষের নামও অন্যরকম, চীনাদের সংখ্যা অনেক কম। এই কপিলা এককালে ছিল প্রখ্যাত সম্রাট কনিষ্কের অধিকারের অন্তর্গত। গৌতম বুদ্ধও এককালে এখানে পরিভ্রমণে এসেছিলেন। তার চিহ্ন ছড়িয়ে আছে সর্বত্র, তার চিহ্নও রয়ে গেছে কিছু কিছু। কোথাও আছে তার পদচিহ্ন, কোনো বিহারে তার অস্থি কিংবা কেশ। এর প্রায় সবই কাল্পনিক। শ্রমণ জুয়ান বুঝতে পারেন সাধারণ মানুষ এইভাবেই তথাগতের স্মৃতি হৃদয়ে জাগিয়ে রাখতে ভালোবাসে। এমনকি একটি বিহার সম্পর্কে কথিত আছে যে বুদ্ধ আকাশপথে একবার সেখানে এসেছিলেন। জুয়ান মানুষের এইসব অলৌকিক বিশ্বাসকেও অশ্রদ্ধা করেন না, মন দিয়ে শোনেন। এই সব অঞ্চলের সংগ্রাম
থেকে অনবরত ধ্বনিত হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণাম গচ্ছামি। তিনি সকৌতুকে আরও লক্ষ্য করলেন, এই অঞ্চলের মানুষ বহু নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তারা জুয়ান জ্যাংয়ের পরিবর্তে বলে হিউয়েন সাং। তিনিও সেই নাম মেনে নিয়েছেন। হিলা নগর থেকে চালু পথে হিউয়েন সাং নেমে এলেন অনেকখানি। একটি উদ্যানের পাশে তাকে থামতে হলো। এখান থেকে দুটি পথ গেছে দুদিকে। অপেক্ষাকৃত সরু পথটি নেমে গেছে আরও নিচের উপত্যকার দিকে। অন্য পথটি উঠেছে সম্মুখবর্তী পর্বতে। অনেক উঁচু দিয়ে গিরিপথ পার হতে হবে, লেগে যাবে কয়েকটি দিন। এই উদ্যানে কিছু মানুষ সমাবেত হয়েছে এই বিখ্যাত শ্রমণকে বিদায় জানাতে। যথারীতি এখানেও কয়েকজন তাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাতে লাগলো আরও কিছুদিন এখানে অবস্থান করার জন্য। হিউয়েন সাং বিনীতভাবে তাদের জানালেন যে ফেরার পথে তিনি এমন সুরম্য একটি স্থানে অবশ্যই থেমে বিশ্রাম নেবেন। এখন অবশ্যই তাকে যেতে হবে। তখন একজন বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন, হে ভদন্ত, আমার একটি প্রশ্ন আছে, একটি সংশয়, যদি অনুগ্রহ করে। হিউয়েন সাং তার দিকে তাকালেন। বৃদ্ধ বললেন, আমার পিতার আমল থেকে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী। আমরা যথাসাধ্য ধর্মাচরণ করি, কিন্তু এদেশে শীত কেমন প্রবল তা আপনি জানেন। শীতের সময় পশু মাংস ভক্ষণ না করলে শরীরে উত্তাপের অভাব হয়। বিশেষত কিশোর ও যুবাদের মাংস ব্যতীত অন্য আহার যে রুচি হয় না। অথচ আমরা জানি আমাদের পবিত্র ধর্মে অহিংসার স্থানই সর্বোচ্চে। তা বলে কি জীব হত্যা ও মাংসাদি আহার করে আমরা অনবরত পাপ করে বসেছি? আপনি আমাদের সত্য উপদেশ দিন। হিউয়েন সাং হেসে বললেন, এ প্রশ্ন আমি আগেও অনেকবার শুনেছি। আমি আর কি উপদেশ দিতে পারি? তবে এ বিষয়ে স্বয়ং বুদ্ধ কি বলেছিলেন তা আপনারা শুনুন। আপনারা জানেন, পরম কারুণিক সাক্ষ্য কখনো কারোর প্রতি জোর করে কোনো নিষেধাজ্ঞা জারি করতেন না। তাঁর জীবৎকালে বৈশালীতেও এই প্রশ্ন উঠেছিল। বৈশালীর এক অভিজাত সামন্ত বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করার পরেও নিজের মাংস বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এবং কিছু কিছু ভক্ত সেই মাংস আহার করতেন। তাই নিয়ে শিষ্যদের মধ্যে মতভেদ হয় এবং স্বয়ং বুদ্ধের কাছে তারা সালিশি করতে আসেন। বুদ্ধ তখন সব শিষ্যদের এক স্থানে সমবেত করে বলেন, কারোর পক্ষেই প্রাণী হত্যা না করা শ্রেয়। তবে অন্যরা যদি প্রাণী হত্যা করে তা নিবারণ করা আমাদের পক্ষে অসাধ্য। যদি শিষ্যদের মধ্যে কেউ কোনো প্রাণী হত্যা স্বচক্ষে দেখে কিংবা তার জন্যই কোনো প্রাণী হত্যা করা হয়েছে এমন শোনে, কিংবা তার আতিথেয়তার জন্যই কোনো প্রাণীকে হত্যা করা হয়েছে এমন সন্দেহও হয়, তাহলে স্বার্থ বিসর্জন দিয়ে সেই সব প্রাণী মাংস ভক্ষণ না করাই উচিত হবে। আর অদৃশ্য, অশ্রুত এবং সন্দেহাতীত কোনো মাংস কেউ তার অভিরুচি অনুযায়ী আহার করতেই পারে। জনতার মধ্য থেকে একজন জানতে চাইল, তাহলে পশু শিকার যাদের জীবিকা, তারা যদি বাজারে মাংস বিক্রয় করতে আসে, সেই মাংস গ্রহণ করা যেতে পারে? হিউয়েন সাং দুদিকে মাথা নাড়লেন। আরেকটি অল্প বয়সী যুবা জিজ্ঞেস করলেন, আচার্য, আপনি নিজে কখনো আমিষ ভক্ষণ করেছেন? স্মিত হাস্যে আচার্য উত্তর দিলেন, আমি বাল্যকাল থেকেই নিরামিষাশী। প্রচণ্ড শীতের মধ্যেও সেজন্য আমার শরীরে উত্তাপের অভাব হয় না। অন্য প্রসঙ্গে গিয়ে আরেক ব্যক্তি বললেন, আপনি যখন চলেই যাবেন, আপনার যাত্রাপথ যাতে নির্বিঘ্ন হয়, আমরা সেই প্রার্থনা করব। মানুষের জীবনযাপন যাতে সার্থক হয়, আপনি সে সম্পর্কে আমাদের কিছু বলে যান। হিউয়েন সাং বললেন, নতুন কথা আর কি বলবো?
প্রত্যেক মানুষ তার বিবেকের বিচার বুদ্ধি অনুযায়ী চলবে, এইটাই তো ঠিক পথ। নিজের আত্মাকে যদি প্রদীপের মতো করে তোলা যায়, তাহলে সেই প্রদীপের আলোই সব সময় পথ দেখাবে। আর দেরি করা যায় না, এবার যাত্রা শুরু করতেই হবে। অশ্বপৃষ্ঠে আরোহণ করার পর হিউয়েন-সাং কৌতূহল ভরে একজনকে প্রশ্ন করলেন, আমরা তো যাব উচ্চ পাহাড়ের পথে, আর যে পথটা উপত্যকার দিকে নেমে গেছে সেদিকে কি আছে? এক প্রবীণ ব্যক্তি বললেন, ওদিকে কেউ যায় না। বেশ কিছুটা দূরে এক স্রোতময় তেজি নদী, তার ওপারে রাজা গোপালের ছায়াগুহা। হিউয়েন-সাং জিজ্ঞেস করলেন, ছায়াগুহা মানে? সেই ব্যক্তি বলল, বহুকাল আগে নাগরাজ গোপালের সঙ্গে ওই প্রশস্ত গুহার অভ্যন্তরে গৌতম বুদ্ধের তর্কযুদ্ধ হয়। কয়েকদিন ধরে তা চলেছিল। অবশেষে রাজা গোপাল পরাজয় স্বীকার করে বুদ্ধের পাদবন্দনা করেন। বুদ্ধও সেই রাজাকে উপহার হিসেবে নিজের ছায়াটি দান করে যান। ওই গুহার প্রাচীরে সেই ছায়া আজও বিদ্যমান। হিউয়েন-সাং সবিস্ময়ে মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করলেন, কি বললেন? ছায়াটি এখনো বিদ্যমান? অন্য একজন বলল, হ্যাঁ আচার্য, ছায়াটি আছে, সেই জন্যই ওর নাম ছায়াগুহা। হিউয়েন-সাং কয়েক মুহূর্ত নীরব রইলেন। বাস্তব বুদ্ধিতে এই কাহিনীকে অসম্ভব, অবিশ্বাস্য বলেই মনে হবে। ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করেছেন ১২ শতাব্দী আগে। এতদিন পরেও তার ছায়া কোথাও থাকতে পারে? তাছাড়া মানুষের ছায়া তো তাঁর দেহের সঙ্গে সঙ্গেই যায়। কেউ কাউকে তার ছায়া দান করে পশ্চাতে রেখে যেতে পারে নাকি? তবে মহাপুরুষদের পক্ষে হয়তো সবই সম্ভব। আমরা ক্ষুদ্র বুদ্ধিতে তার কতটুকু বিচার করতে পারি? হিউয়েন-সাং ভাবলেন, এই কাহিনী কতটা কাল্পনিক তার সত্যতা কিছুমাত্র আছে কি না তা যাচাই করা দরকার। তিনি উচ্চস্বরে বললেন, এখানে এমন কেউ আছেন যিনি স্বচক্ষে সেই পবিত্র ছায়া দেখেছেন? দুজন অশীতিপর বৃদ্ধ হাত তুললেন। হিউয়েন-সাং আবার জিজ্ঞেস করলেন, সত্যিই আপনারা নিজের চোখে সেই ছায়া দর্শন করেছেন? এ কথা বলেই তিনি লজ্জা পেয়ে গেলেন। এইসব সরল পার্বত্য মানুষ মিথ্যা বলতেই জানে না। যে কারণে শহুরে মানুষ মিথ্যা কথা বলেন, অর্থাৎ অপরকে প্রতারণা, সে কারণটি এখানে অনুপস্থিত। তিনি দুই বৃদ্ধের কাছেই তাদের অভিজ্ঞতা জানতে চাইলেন। দুজনেই জানালেন যে তাঁরা তাদের পিতার সঙ্গে সেখানে গিয়েছিলেন। তখন তাদের বয়স 10 বৎসর বেশি নয়, অর্থাৎ বহু বৎসর আগেকার কথা। তারপর আর কেউ সেই গুহার যায়নি কেন? হিউয়েন-সাং শুনলেন যে একসময় ভূমিকম্পে ওই দিকের পাহাড়ে নানা রকম পরিবর্তন হয়। পথ নষ্ট হয়ে যায়, নদী হয়ে যায় জলপ্রপাত। একটা যে ক্ষুদ্র জনপদ ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারপর থেকে ওদিকে আর কেউ যায় না। হিউয়েন-সাং বললেন, তিনি যাবেন। গৌতম বুদ্ধের অনেক মূর্তি আছে চতুর্দিকে। সেগুলির সঙ্গে প্রকৃত মানুষটির অবয়বের মিল কতখানি তা ঠিক বলা যায় না। তথাগতের জীবদ্দশায় কোনো মূর্তি গড়া হয়নি। পরবর্তীকালের শিল্পীরা অবশ্যই নিজেদের কল্পনা মিলিয়েছেন। ছায়ার সঙ্গে অবিকল মিল থাকবেই।
সুতরাং সেই ছায়া দর্শনের সুযোগ যদি পাওয়া যায়, কিংবা প্রকৃতি তার ছায়া আজও আছে কি না তা মিলিয়ে নিয়ে দেখে এখান থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যতদিন লাগে লাগুক, তাকে যেতেই হবে। তখন একটা কলরব শুরু হলো। সকলেই ওই উপত্যকার পথে নাগরাজ গোপালের ছায়াগুহার দিকে যাত্রা নিবারণ করতে চান। ও পথে এখন বিপদের শেষ নেই। প্রথম কথা, ও পথ দিয়ে অশ্বরোহণে বেশি দূর যাওয়া যাবে না, পদব্রজেও খুব কষ্টকর, দুর্ঘটনার সম্ভাবনা পদে পদে। তাছাড়া ওদিকে এখন আর কেউ যায় না বলে দস্যু তস্কররা নিজেদের বাসস্থান বানিয়ে নিয়েছে। ব্যাঘ্র এবং ভল্লুকেরও খুব উপদ্রব। কিছুদিন আগেও দুজন অতিরিক্ত সাহসী শিকারী ওই দিকে গিয়েছিল। তাদের মধ্যে একজনের ক্ষত বিক্ষত দেহ নদীর মনে ভেসে এসেছে, আর একজনের কোনো সন্ধানই পাওয়া যায়নি। অতএব মহাজ্ঞানী এই পর্যটকের ওই পথে যাওয়া একেবারেই উচিত হবে না। তাছাড়া বর্ষা নেমে গেলে ওদিক থেকে ফিরে এসে এদিকের নির্দিষ্ট গিরিপথ দিয়ে যাত্রাও দুষ্কর হবে। সকলের অনুরোধ উপরোধ নীরবে শুনে নিলেন হিউয়েন-সাং। তাঁর ওষ্ঠে লেখা রইল মৃদু হাস্য। হাজার বিপদের ভয় দেখিয়েও যে তাকে নিবৃত্ত করা যাবে না, তা এরা জানবে কি করে? তিনি একা মরুভূমি পার হয়েছেন, তার মধ্যে দুবার তার মৃত্যু ছিল প্রায় অনিবার্য। দিনের পর দিন ধরে অতিক্রম করেছেন হিমবাহ, তার সঙ্গের অতিরিক্ত বস্ত্রাদি সব হারিয়ে গিয়েছিল। রাত্রে শুয়ে থাকতে হয়েছে স্রেফ বরফের ওপরে। একবার ডাকাতদের পাল্লায়ও পড়েছেন, একবার এক রাজ্যের সৈনিকরা তাকে বন্দি করে। তাকে যেতেই হবে। এবারে মালবাহকরা আপত্তি শুরু করলো। তারা অনর্থক ওই বিপদের পথে যেতে চায় না। তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। বৃষ্টির আগে গিরিপথ পার হতে হবে। শ্রমণ মহাশয় যদি দেরি করতে চান, তাহলে তিনি তাদের ছুটি দিন। গল্পের প্রথম অধ্যায় এখানেই শেষ করলাম। দ্বিতীয় অধ্যায় শোনার জন্য পরের ভিডিওটি দেখুন, এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।